সংস্কৃতি উপদেষ্টা যারা মুস্তাফা সরওয়ার ফারুকীর সংবাদ সম্মেলন ঘিরে যা হচ্ছিল, সেখানে যা হয়েছে, ওই ঘটনাগুলো সাংবাদিকতা নিয়ে দুর্দান্ত কিছু একাডেমিক ডিবেট আমাদের সমাজে ট্রিগার করতে পারত। কোনটা সাংবাদিকতা না, কোনটা সাংবাদিক করতে পারেন, কোনটা পারেন না, এর চৌহদ্দি কতটুকু, সেই ডিবেটটা হতে পারত এবং এটা একটা স্বাস্থ্যকর ডিবেট। কিন্তু যা হয়, 5 আগস্টের পর থেকে বাংলাদেশ অনেক ক্ষেত্রে মবের মুল্লুকে পরিণত হয়েছে। এখানে অনলাইন বা অফলাইন মব তৈরি হয় এবং পরিস্থিতি এমন তৈরি হয় যাতে শেষ পর্যন্ত এটা একটা ভয়ঙ্কর দিকে চলে যায়। এই ঘটনাটাও সেদিকে গেল। আমরা নিশ্চয় খেয়াল করেছি, জনাব মুস্তাফা সরওয়ার ফারুকীর সংবাদ সম্মেলনে 3 জন সাংবাদিক প্রশ্ন করেছিলেন। প্রশ্ন ঠিক না, একরকম বিতর্কে জড়িয়েছেন, তারা তাদের মতামত দিয়েছেন এবং শেষ পর্যন্ত 3 জনের চাকুরি চলে গেছে 3টা ভিন্ন ভিন্ন টেলিভিশন চ্যানেলে, দীপ্ত টিভি, এটিএন বাংলা এবং চ্যানেল আই। চাকরি কেন গেছে সেই জায়গায় যাব, তার আগে আমরা এই আলাপটা করে নিতে চাই তারা যা করেছেন ওই সংবাদ সম্মেলনে। আমি আপনাদেরকে এই লিঙ্কটা, এই নিউজটা পড়ে নিতে বলবো। এখানে একেবারে বিস্তারিতভাবে সব কিছু বলা আছে, এমনকি ট্রান্সক্রিপ্ট দেওয়া আছে, ঠিক এক্স্যাক্টলি কী কথাবার্তা হয়েছিল। আপনারা যারা দেখেছেন তারা নিশ্চয়ই খেয়াল করেছেন, কিন্তু আমি একটু বেসিকটুকু বলি। জনাব ফারুকীকে প্রশ্ন করা শুরু হয়েছিল শেখ হাসিনার ফেসের মোটিভ দেয়া নিয়ে। তিনি সেটা দিয়ে কি আমাদের বিভেদ এবং অনৈক্য আরও বাড়ল কিনা, এরকম একটা প্রশ্ন জনাব ফারুকী জবাব দিয়েছেন। যে থিম ছিল সেই থিমের সাথে এটা যায় কিনা উনিও পাল্টা প্রশ্ন করছিলেন এক ধরনের, এবং এটা তার হাতে না, এটা চারুকলা। এভাবে বলতে বলতে সংখ্যা বাড়তে থাকলো, 1400 হত্যা বা খুনের সংখ্যাটা আসলো সামনে। সেটাকে চ্যালেঞ্জ করা হলো এবং অবিশ্বাস্যভাবে যে সাংবাদিক প্রশ্ন করছেন তিনি এটা বিচারিক প্রক্রিয়ায় বা কোর্টের মাধ্যমে নির্ধারিত হয়েছে কিনা সেই প্রশ্ন করছেন। যেন ফারুকীও স্মার্টলি জবাব দিয়েছেন যে এটা তো জাতিসংঘের তদন্তেই আছে, উইচ ইজ রাইট। তবে একটা জিনিস একটু যোগ করে রাখি, এখানে একটা তথ্যগত ভুল আছে। 1400 সংখ্যাটা 5 আগস্টের আগ পর্যন্ত না, এটা 20 আগস্ট পর্যন্ত, মানে 5 আগস্টের পরেও যেসব হত্যাকাণ্ড ঘটেছে সেটা সহই এই সংখ্যাটা 1400, জাতিসংঘের রিপোর্টের কথা বলছি। অর্থাৎ এর মধ্যে শেখ হাসিনা বিরোধীদের হাতেও মৃত মানুষ যুক্ত আছে, জড়িত আছে। তারপর শেখ হাসিনার হাতে নিহত মানুষের সংখ্যা অন্তত 1000। তারপর শেখ হাসিনাকে খুনি বলা যাবে কি যাবে না বিচার করা ছাড়া এসব আলাপ এসছে, এসব প্রশ্ন হয়েছে, পাল্টাপাল্টি হয়েছে এবং অনেক ক্ষেত্রেই বোঝা যায় যে তারা মোটিভেটেড হয়ে এসছেন, যেসব সাংবাদিক এখানে এই ধরনের প্রশ্ন করেছেন। জনাব ফারুকীর স্ত্রীর অভিনয়ের কথা এসছে। এটা তো সত্য, শেখ মুজিবের যে সিনেমা তাতে তিনি অভিনয় করেছিলেন এবং সেই সিনেমায় অভিনয় করার কারণে অনেকে জাতীয়ভাবে খুবই নেগেটিভ জায়গায় চলে গেছেন, মানুষের বিদ্বেষের শিকার হয়েছেন, স্বাভাবিক কারণেই, বোধগম্য কারণেই। সেই ক্ষেত্রে এটা কেন হবে না, এটা কারো মনে এর আগে থেকে আমি দেখেছি প্রশ্ন আছে। নট অনলি দ্যাট, জনাব ফারুকীর বিভিন্ন সময় শেখ হাসিনা, আওয়ামী লীগ, শেখ মুজিবুর রহমানকে নিয়ে অতি উচ্ছ্বাস, অতি গদগদ স্টেটাসের কথাও লোকজন বলছেন, সামনে আনছেন, এগুলো আমাদের দেখা যাচ্ছে। সেজন্যই কিনা জানি না, জনাব ফারুকীকে অনেক বেশি শেখ হাসিনা বিরোধী বা অ্যান্টি ফ্যাসিস্ট তার ভাষায় দেখি আমরা, তার অতীত নিয়ে যেহেতু কিছু প্রশ্ন আছে। হোয়াট এভার, এই সংবাদ সম্মেলন যেটা হলো, সেই সংবাদ সম্মেলনে আমি মনে করি জনাব ফারুকী একজন উপদেষ্টা হিসেবে, মানে এই সরকার বলেই এই রকম একটা স্বাধীনতা আমি বিশ্বাস করি যে সংবাদ মাধ্যম উপভোগ করে, এবং জনাব ফারুকী বেশ ধৈর্যের সাথে ডিবেট করেছেন, তিনি জবাব দেওয়ার চেষ্টা করেছেন তার মতো করে। আমি তারপরেও খুব অবাক হয়ে দেখি একটা চ্যানেল হেডলাইন করেছে উনি নাকি রেগে গেছেন বা মেজাজ হারিয়েছেন, পরিচিত খুবই বিখ্যাত চ্যানেল। আমি ওই ক্লিপটা দেখতে গিয়ে প্রথম দেখি, ওই দেখলাম মোটেও না, তিনি যথেষ্ট ধৈর্যের সাথেই, বাংলাদেশের স্ট্যান্ডার্ডের কথা বলছি, যথেষ্ট ধৈর্যের সাথে তিনি জবাব দিয়েছেন। কিন্তু এরপরে এই ঘটনাগুলো ঘটলো, এটা নিয়ে আমরা ওই আলাপ করতে পারি, ওই ডিবেট করতে পারি, এই প্রশ্ন করার স্বাধীনতা আছে কিনা, অধিকার আছে কিনা, আমি সেই জায়গায় শেষের দিকে আসব, আমার অপিনিয়ন। কিন্তু এর মাঝে যে ঘটনা ঘটে গেল, 3 জন সাংবাদিকের চাকরি গেল। এখন যখন চাউর হয়ে গেল, তখন একটা পেজ জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স JRA নামে একটা ফেসবুক পেজে ওটা দেয়া হয়
এবং 3 সাংবাদিকের পরিচয় দিয়ে ওই পোস্টে বলা হয়, আজকের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী প্রেস কনফারেন্সে যারা ফ্যাসিস্টের পক্ষে কথা বলেছে, এই 3 সাংবাদিকের বিরুদ্ধে 24 ঘন্টার মধ্যে ব্যবস্থা না নিলে মার্চ টু দীপ্ত টিভি, চ্যানেল আই এবং এটিএন বাংলা। এর মধ্যে দীপ্ত টিভি একটা এক্সট্রিম স্টেপ নিয়েছে এবং এই এক্সট্রিম স্টেপটা আমি খুবই ডিজাস্টারাস হয়েছে বলে মনে করি এবং আমি কোনোভাবেই মনে করি না এই 3 সাংবাদিকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা সরকার নিতে বলেছে বা দীপ্ত টিভি যেটা করেছে তারা তাদের সংবাদই বন্ধ করে দিয়েছে। এটা সরকারের জন্য খুবই ডিজাস্টার হয়েছে এবং পরে সম্ভবত এটা আবার তারা চালু করেছে। কিন্তু এই কথাটা আমাদের বলে রাখা দরকার। এই সরকারের নানা সমালোচনা আমরা করতে পারি, কিন্তু এই সরকারের বিরুদ্ধে মত প্রকাশ করা যায় না, সরকারকে প্রশ্নের সামনে আনা যায় না, এটা একেবারেই ভুল কথা। সরকারের যে কোনো উপদেষ্টাকে নিয়ে যে কোনো রকম কথা বলা যায়। এতটা সংবাদপত্রের স্বাধীনতা বাংলাদেশের ইতিহাসে আর কখনো ছিল কিনা আমার সন্দেহ আছে। নট অনলি দ্যাট, বিটিভিতে কিছুদিন আগে একটা প্রোগ্রামে একজন বিটিভি সম্পর্কে সমালোচনা করছিলেন, বিটিভি একই জায়গায় রয়ে গেছে ইত্যাদি ইত্যাদি। এটা ঠিক যে দীর্ঘদিন একটা প্যাটার্নে অভ্যস্ত মানুষজনের মধ্যে সেই প্যাটার্ন ধরে রাখার টেন্ডেন্সি থেকেই যায়, কিন্তু বিটিভি টক শোতে বসে অত্যন্ত কঠোর সমালোচনা আমি করে এসেছি, বা আমার চাইতে এই সরকারকে আরও অনেক বেশি কঠোর সমালোচনা করেন এমন মানুষ যা তা বলে এসছেন। সুতরাং এই সরকার কোনো ব্যবস্থা কাউকে নিতে বলবে। জনাব ফারুকীকে যখন জিজ্ঞেস করা হয়েছিল তাদের চাকুরি এবং তাদের চাকুরির যাওয়া বা এই সংবাদ বন্ধ করা নিয়ে তিনি রাইটলি বলেছেন যে দিক থেকে কিছু করা হয়নি, এবং আমি দৃঢ়ভাবে এটা বিশ্বাস করি। কিন্তু তারপরও সরকারের একটা ব্যর্থতার জায়গা আছে। সেই ব্যর্থতাটা হচ্ছে এই যে জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্সের কথা বলা হলো, তাদের কারণেই আদতে এই ঘটনাগুলো, 3 জনের চাকরিচ্যুতি ঘটেছে। এর মধ্যে 3টা টেলিভিশন কর্তৃপক্ষের বক্তব্য বিডি নিউজের এই নিউজটাতেই আছে। সেখানে অনেকের কথা আছে যে দীপ্ত টিভির বার্তা সম্পাদক বলছেন অভ্যন্তরীণ কারণে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আপাতত নিউজ অপারেশন বন্ধ রেখেছে। প্রশ্নের কারণে এমন কিনা তখন বলা আছে, চিঠিতে এরকম কিছু বলা হয়নি। কিন্তু এই যে বলছিলাম, এটিএন বাংলা কিন্তু স্বীকার করেছে ব্যবস্থা না নিলে আগামীকাল অফিসের দিকে মার্চ কর্মসূচি দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানের সুনাম এবং সার্বিক দিক বিবেচনা করে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। এখানে শৃঙ্খলা ভঙ্গের কথা বলা হয়েছে ইত্যাদি ইত্যাদি। চ্যানেল আইতেও একই ধরনের ইঙ্গিত আছে। এটা একটা অভিযোগ হচ্ছে, সেটা আমরা তদন্ত করব, তার আরও ভর্তি দেওয়া হয়েছে। এটা একটা অফিসিয়াল প্রসেস। আমরা ধারণা করতে পারি যে একটা প্রতিষ্ঠান, মানে 3টা প্রতিষ্ঠানের চাকরি যাওয়া 3 সাংবাদিকের এবং সংবাদ বন্ধ করাটা বাড়াবাড়ি হয়েছে। আমি মনে করি এটা ভুল হয়েছে এবং এটা সরকারের জন্য, মানে তারা ইনভলভ না থাকলেও খুবই বদনামের বিষয় অলরেডি হয়ে গেছে। কিন্তু 3 জনের যে চাকরি গেল, এটা মূলত একটা সংগঠনের হুমকির পরিপ্রেক্ষিতে। এই একটা জিনিস আসলে এই সরকার, এটা সরকারের ব্যর্থতাই আমি বলবো। কারণ এই মব তৈরি করে বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু করে ফেলতে পারা এই সরকারের ব্যর্থতার কারণে হয়েছে। কারণ এই মবগুলোর বিরুদ্ধে কখনো সরকার কোনো ব্যবস্থা নিতে চায়নি, এবং যখন চায়নি তখন এই প্রশ্ন কেউ করতেই পারে যে এগুলোর পেছনে কেউ সরকার আছে। সরকার নিজে এদেরকে চাকরিচ্যুত করাবে না, কিন্তু মব যাচ্ছে, মবের প্রতি তারা চুপচাপ থেকে এটা অ্যালাউ করছে, এসব ইন্টারপ্রিটেশন কেউ করবেন, এটা খুব ইলজিক্যাল ইন্টারপ্রিটেশন হবে না। সুতরাং এই মবের কারণে এই ঘটনাটা ঘটেছে। বাংলাদেশে মব ক্রিয়াশীল, এটাও সরকারের জন্য কোনো ভালো কিছু না। আসছে সেই জায়গায় যে সাংবাদিকরা এই ধরনের প্রশ্ন করতে পারেন কিনা, এটা খুব সাবজেক্টিভ স্ট্যান্ডার্ড। আসলে এগুলো আমরা একমত হব বা হব না। আমি ব্যক্তিগতভাবে এই ধরনের প্রশ্ন এই সময়ে এসে করাকে সঠিক মনে করি না, কিন্তু সাংবাদিকরা কি এসব প্রশ্ন করতে পারেন না? অত্যন্ত সেটেলড ইস্যু নিয়েও কি প্রশ্ন তোলা যায় না? বা এই প্রশ্ন কোনো কিছু কি আসলে খুব সেটেলড? মুক্তিযুদ্ধের ইতিহাস কি খুব সেটেলড? বা এই যে মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে একটা ডিবেট আছে, এই ডিবেটের পার্ট আমিও হতে প্রস্তুত আছি। আমি নিজেও আসলে মনে করি না সংখ্যাটা যেটা বলা হয় সেটাই হয়েছে। আমি সিরিয়াসলি মনে করি এখনও শেষ মুহূর্ত, আমরা ওই সময় বেঁচে থাকা মানুষ আছে, হোয়াট এভার ইট ইজ, এটা 30 না 25 না 20 লক্ষ, হোয়াট এভার দ্য নাম্বার ইজ, আমাদের এখনও বা আরও কম, এটা আমাদের এখনও শেষ সুযোগ আছে। কারণ ওই সময় বেঁচে থাকা মানুষ আছে। গ্রাম ধরে 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 যদি আমরা একটা সার্ভে করি, এই সার্ভেটা আমাদের ইতিহাসে করে রাখা দরকার। কিন্তু এই প্রশ্নটা করা যাবে না বলে বলা হচ্ছিল, খানিকটা হলোকস্ট ডিনায়াল যে ল আছে সেটার মতো করে। হলোকস্ট ডিনায়াল একটা অপরাধ। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের 21 ধারায় এরকম মুক্তিযুদ্ধের ইতিহাস, শহীদের সংখ্যা
মানে তারা বঙ্গবন্ধু ইত্যাদি ইত্যাদি কতগুলো ইস্যুতে তারা মানে কেউ যদি বয়ানের বাইরে কথা বলে সেগুলো ক্রিমিনাল অফেন্স হিসেবে চিহ্নিত করা হয়েছিল। আমাদের একটা ডিনায়াল ল ছিল। এখন প্রশ্ন হচ্ছে জুলাই আগস্ট নিয়েও কি আমরা একটা ডিনায়াল ল অফিসিয়ালি আর আনঅফিসিয়ালি করবো কিনা, সংখ্যা নিয়ে কেউ যদি প্রশ্ন তোলেও সেটা যদি ভেস্টেড ইন্টারেস্টেড হয়ে থাকে। আমি সাংবাদিকদের ব্যাকগ্রাউন্ড জানি না, কেউ কেউ লিখছেন যে এদের অন্তত 1-2 শেখ হাসিনার সময়কার বেনিফিশিয়ারিও নন, হোয়াট এভার ইট ইজ, নতুন করে বেনিফিশিয়ারি হতে পারেন বা এই বেনিফিশিয়ারি মানুষজন আমাদের মিডিয়াতে থাকতে পারে, থাকবে, কেউ যদি ক্রিমিনাল অফেন্স না করেন। তাহলে এই প্রশ্নগুলোকে আমরা বন্ধ করে দেব। বরং আমি মনে করি এই প্রশ্নগুলো আসলো এবং যেভাবে জনাব ফারুকী ফেস করলেন দ্যাট ওয়াজ ভেরি গুড। এভাবেই ফেস করা দরকার এবং এই ফেস করার মাধ্যমেই এই প্রশ্নগুলোর মৃত্যু নিশ্চিত করা যায়। কিন্তু যা ঘটলো, যে প্রতিক্রিয়া দেখানো হলো জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স, মানে এই যে রেভলিউশন শব্দটা প্রথম দিন থেকেই কন্টেস্ট করেছি, এখনও করি, কিন্তু এই নাম দিয়ে, রেভলিউশন নাম দিয়ে যে কোনো কিছু করাকে জায়েজ করার একটা প্রবণতা আছে এবং কিছু মানুষ এতে উস্কাচ্ছেন দীর্ঘদিন থেকে। সুতরাং এই প্রতিষ্ঠান, এই যে ঘটনা ঘটলো, এটা যারা করলেন, যারা দিলেন, তাদেরকে বরং সরকারের প্রটেক্ট করা উচিত ছিল, তাদেরকে প্রটেক্ট করা উচিত ছিল। আপনি একটা আলটিমেটাম দিবেন এবং এটা প্রত্যাহার না করলে এটা করে ফেলবো, সেটা করে ফেলবো, এবং প্রতিষ্ঠানগুলো ভয় পাবে, সেটার ভিত্তিতে এটা হবে। আরেকটা কথা বলে একটু শেষ করা দরকার, বাংলাদেশের মিডিয়াগুলো আসলে শেখ হাসিনার সময় প্রায় সব মিডিয়া যা করেছে এগুলো মিডিয়া ছিল না, এগুলো শেখ হাসিনার কোলাবোরেটর ছিল। ফলে তাদের মধ্যে একটা ইনবর্ন ভীতি আসলে আছে এবং সেই ভীতিটা কাজ করে। সেই ভীতিটার কারণেও তারা নিজেরা আরও অনেক বেশি ভীত হয়ে থাকে। সংবাদ মাধ্যম আমাদের মতো দেশে নানা রকম চাপ মোকাবেলা করেই জেনুইন সাংবাদিকতা করতে হয়, কিন্তু সেই নৈতিকতার জায়গা, সেই নীতির জায়গা তাদের আসলে নাই। সেটাও একটা বড় কারণ যে তারা মুহূর্তেই কোনো রকম কোনো মনোবল দেখাতে না পেরে, মনোবল না দেখিয়ে তারা সারেন্ডার করে, সেটাও একটা ফ্যাক্টর আছে। এই সব কিছুই থাকুক, কিন্তু বটম লাইন হচ্ছে এই মবগুলো, এই মব সেটা অনলাইনে হোক, সেটা অফলাইনে হোক, সেগুলো সরকারকে সামলাতে হবে। বাংলাদেশ 9 মাস পরও যদি মবের মুল্লুক থাকে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার, এটা ক্ষমার অযোগ্য, একেবারেই অযোগ্য।